ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমরান হুসাইন, প্রভাষক বাংলা, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ ঈদের আগে সর্বশেষ ক্লাসে এসেছি। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা নির্মিতি। গতদিনও বাংলা নির্মিতি আলোচনা করেছি, তবে বিষয়বস্তু ছিল ইমেইল এবং খুদে বার্তা। কিন্তু আজকে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে চিঠি, দরখাস্ত, এই বিষয়গুলো। গত ক্লাসের শেষে আমি বলে দিয়েছিলাম যে আজকে কি আলোচনা করা হবে। তো আমরা একটু দেখি আলোচনার বিষয়বস্তু কি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে পত্র লিখন। আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের পত্র লিখে থাকি। এই সম্পর্কে সামান্যতম একটু হিন্টস দেওয়া হয়েছিল গত ক্লাসে, যে বিভিন্ন ধরনের পত্র রয়েছে। ব্যক্তিগত পত্র, অফিস সংক্রান্ত পত্র বা আবেদন পত্র, সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র, ব্যবসায়িক পত্র, অভিনন্দন পত্র বা স্মারকপত্র বা মানপত্র, আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র। এই বিভিন্ন ধরনের পত্র আমাদের নিত্য নৈমিত্তিক কাজে লাগে। সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বলেছি যে প্রত্যেকটা বিষয়ে লেখার আলাদা আলাদা নিয়ম রয়েছে। এই আলাদা আলাদা নিয়ম থাকার কারণে গত ক্লাসে এটা পড়ানো হয়নি, কারণ অনেকগুলো নিয়ম রয়েছে প্রত্যেকটা পত্রের আলাদা আলাদা নিয়ম। আর এই আলাদা আলাদা নিয়মটাকে দেখানোর সুবিধার্থে আজকে ক্লাসটা বেছে নেওয়া হয়েছে। আশা করি পত্র লিখন সংক্রান্ত আর কোনো ধরনের সমস্যা তোমাদের হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে পত্র লিখন আলোচনা করব, এর শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র। অর্থাৎ আমাদের নিজেদের প্রয়োজনে কখনো বন্ধুর কাছে, কখনো বান্ধবীর কাছে, কখনো বাবার কাছে, কখনো মায়ের কাছে, কখনো ছোট ভাই তো কখনো বড় ভাইয়ের কাছে চিঠি লিখতে হয়, কখনো দেশের বন্ধু, কখনো বিদেশের বন্ধু, বিভিন্ন জায়গায় চিঠি লিখতে হয়। আর এই ব্যক্তিগত চিঠি লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্যক্তিগত পত্রের সাধারণত 6টা অংশ থাকে। কয়টা অংশ বললাম? 6টা অংশ। এই 6টা অংশ, 1 নম্বরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে পত্র লেখকের ঠিকানা ও তারিখ, 2 নম্বরে সম্ভাষণ, 3 নম্বরে পত্রের বিষয়বস্তু, 4 নম্বরে সম্বোধন সূচক পাঠ, 5 নম্বরে নাম, দস্তখত বা স্বাক্ষর, এবং পত্রের আনুষঙ্গিক কাঠামো হিসাবে পরিচিত যেটা সেটা হচ্ছে খাম। আর এই খামের 3টা অংশ থাকে: প্রাপকের ঠিকানা, প্রেরকের ঠিকানা এবং ডাক টিকিট। এখন আমরা একটু দেখে নিব যে আসলে এই 6টা অংশ ব্যক্তিগত পত্রের কোথায় কোনটা লিখতে হয়। ব্যক্তিগত পত্রের একেবারে উপরে ডান পাশে লিখতে হয় পত্র লেখকের ঠিকানা ও তারিখ। যেমন আমি এখানে লিখেছি 19/5/2020 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজকে 19 তারিখ, সেই জন্য 19 তারিখ লিখে দিয়েছি, বুয়ালিয়া, রাজশাহী। অর্থাৎ সময়ের সাথে সাথে আমি কোথা থেকে এই পত্রটা লিখছি সেটাও আমি এখানে উল্লেখ করেছি। এটা হচ্ছে ডান পাশে লিখতে হবে। আর সম্ভাষণ, অর্থাৎ কাউকে শুভেচ্ছামূলক বক্তব্য দিয়ে শুরু করা, কাউকে সম্বোধন করা, আহ্বান করা, যেটা প্রিয় বরেষু ক। প্রিয় বরেষু লিখতে হবে এমন কোনো কথা নেই। এখানে আরো অন্য যে কোনো সম্ভাষণ দেওয়া যেতে পারে। এখানে নাম ব্যবহার করা যেতে পারে, কিন্তু নামের পরিবর্তে ক খও ব্যবহার করা যেতে পারে। যেহেতু পরীক্ষাতে আমাদের বলা হয়ে থাকে যে সরাসরি নামটা ব্যবহার না করে সেখানে ক খ এই ধরনের লেখাটাই শ্রেয়। এই সম্বোধন করার পরে আমাদেরকে লেখা শুরু করতে হবে। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিয়ে, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, অর্থাৎ মনের যত কথা, সমস্ত কথা স্টেপ বাই স্টেপ এখানে লেখা যাবে না। এখানে লিখতে হবে শুধুমাত্র শুভেচ্ছা, ওই 2 থেকে 2.5 লাইনের ভিতরে, যে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিয়েও, আশা করি সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। পর সমাচার, তার মানে হচ্ছে মূল যে কথা, একজন লেখক যেটা মূল কথা বলতে চান, একজন প্রেরক তার মনের যে কথাগুলো পত্রের মাধ্যমে তুলে ধরতে চান, আমরা সেই অংশটার নাম দিচ্ছি পত্রের বিষয় বা মূল বক্তব্য। অর্থাৎ মনের যে আসল কথা, যে কথাটা বলার জন্য এই চিঠিটা লেখা হচ্ছে, সেই মূল বক্তব্যটা অবশ্যই এই অংশে লিখতে হয়। মূল বক্তব্যটা হতে হবে অত্যন্ত চমকপ্রদ এবং অবশ্যই পত্র লেখার ক্ষেত্রে বানান এটা দেখতে হবে।
বাক্যে যে ধরনের ত্রুটি হয় সেগুলো পরিহার করতে হবে। অর্থাৎ একটা সার্থক বাক্যের প্রধান যে 3টা গুণ রয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এইগুলো লক্ষ্য করার সাথে সাথে আমাদেরকে একটু দেখতে হবে যে এখানে ব্যাকরণজনিত কোনো ভুল আছে কিনা। যদি থাকে সেগুলো এড়িয়ে চলতে হবে। বাহুল্যজনিত দোষ হতে পারে, উপমায় ভুল প্রয়োগ হতে পারে, বাগধারার শব্দ পরিবর্তন হতে পারে, অথবা অপ্রচলিত শব্দের প্রয়োগ হতে পারে, অথবা দুর্বোধ্য দোষও হতে পারে। অর্থাৎ অনেক ব্যক্তি আছেন সহজ কথা সহজভাবে বলতে পারেন না, এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলেন যে কারণে প্রাপক পত্রটা পাওয়ার পরে হতভম্ব হয়ে যায় যে আসলে তিনি কি লিখেছেন, এমন যাতে না হয়। অর্থাৎ প্রাপক চিঠিটা পাওয়ার পরে তিনি পড়া মাত্র যেন বুঝতে পারেন যে আপনি কোন কথাটা বলেছেন। অর্থাৎ পত্রের মূল বিষয় একদম সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করতে হবে এবং সমস্ত ধরনের ত্রুটি বর্জন করতে হবে। কারণ এই জায়গায় শুধু লিখে দিলেই নাম্বার পাওয়া যাবে না। এক গাদা লিখে দিয়েছে, স্যার আমি 1 পৃষ্ঠা লিখেছি, আমাকে কেন কম নাম্বার দেয়া হলো? এই নাম্বারটা পৃষ্ঠার উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে শিক্ষার্থী কত সুন্দর করে, কত সাজানো গোছালো ভাবে এটা তার খাতায় প্রয়োগ করেছে তার উপরে। সেজন্য অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পত্রের বিষয় বা মূল বক্তব্যের উপরে। এরপরে যখন মূল বক্তব্য শেষ, সমস্ত কথা শেষ, হুট করে তো আর বন্ধ করে দেওয়া যায় না। সেই জন্য ইতি মানে সমাপ্তি সূচক যে ইতি, তোমার প্রিয় বন্ধু অথবা তোমার শুভাকাঙ্ক্ষী এরকম বলে একটা সিগনেচার বা নাম লিখতে হয়। আসলে আমরা সরাসরি যেহেতু চিঠি নিজের হাতে যদি লিখি তাহলে সরাসরি আমরা ওখানে নিজের নাম লিখে দিব, ওইটাই স্বাক্ষর হিসেবে বিবেচিত হবে। এবং তোমারই ক খ, আগে যেহেতু ক লিখেছে এবার খ লিখে দিলাম। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু ক খ লিখতে বলা হয়েছে, অনেক শিক্ষার্থী আছেন উপরেও ক লেখে নিচেও ক লেখে, অথবা উপরে রহিম নিচে রহিম, এরকম লেখা যাবে না। অবশ্যই আমাদেরকে এটা একটু লক্ষ্য করতে হবে। আচ্ছা, এরপরে বলেছি যে সর্বশেষ 6 নাম্বার, যেটা পত্রের আনুষঙ্গিক কাঠামো। মানে চিঠি তো লেখা হয়ে গেছে, এই চিঠি তো আর এমনি আকাশের ঠিকানায় পাঠানো যাবে না, একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এবং একটা খামে করে পাঠাতে হবে। কারণ এই পত্র তো আর এমনি এমনি চলে যাবে না প্রাপকের কাছে, সেই জন্য একটা খাম ব্যবহার করতে হবে। আর এই খামে বাম পাশে থাকবে হচ্ছে প্রেরকের ঠিকানা, আর ডান পাশে থাকবে হচ্ছে প্রাপকের ঠিকানা, আর একদম কোনায় ডাক টিকিটের একটা মানে ছোট 4 কোণ আয়তকার একটা খোপের ভিতরে ডাক টিকিট লেখা থাকে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ শিক্ষার্থী এই পত্রের আনুষঙ্গিক কাঠামোতে ভুল করার কারণে অনেক ক্ষেত্রে পরীক্ষায় নাম্বারটা অনেক কম পেয়ে থাকে। কারণ প্রবাসী বন্ধুকে চিঠি লিখতে বলা হয়েছে, সে চিঠি লেখার নিয়ম কানুন সবকিছু আত্মস্থ করেছে, সে খাতায় প্রয়োগও করেছে, সেখানে সে প্রেরকের ঠিকানা, প্রাপকের ঠিকানা, ডাক টিকিট সবই লিখেছে। কিন্তু ত্রুটি হচ্ছে এই যে চিঠি লিখতে বলা হয়েছে প্রবাসী বন্ধুকে। আর প্রবাসী মানে এ দেশে তিনি থাকেন না, থাকেন বিদেশে, আর বিদেশের প্রত্যেকটা দেশে বাংলা ভাষার প্রচলন নেই। সেজন্য যদি এই পত্রের আনুষঙ্গিক কাঠামো খামের উপরে বাংলা ভাষায় লেখা হয় তাহলে অবশ্যই চিঠিটা জায়গা মতো পৌঁছাবে না। সেই জন্য অবশ্যই যখন বিদেশি কোনো বন্ধুকে, প্রবাসী কোনো বন্ধুকে চিঠি লিখতে বলা হবে, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও শুধু এই একটা অংশের কারণে তুমি পিছিয়ে যেতে পারো। তোমাকে অবশ্যই প্রেরকের ঠিকানা, প্রাপকের ঠিকানা এই দুইটা ইংরেজিতে লিখতে হবে, আর ডাক টিকিটের জায়গায় লিখতে বাই এয়ার মেইল। অর্থাৎ তখন ওই খাম দেখেই বোঝা যাবে যে চিঠিটা দেশি বন্ধুকে লেখা হয়েছে নাকি বিদেশি বন্ধুকে লেখা হয়েছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলন করলেই সবকিছুই সম্ভব, অনুশীলন করলেই মানুষ পারফেক্ট হয়ে যেতে পারে। সেজন্য শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান যে তোমরা একটু বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবে। আমরা জানি যে অধিকাংশ শিক্ষার্থী লেখার পরিবর্তে বেশি পড়ে।
হ্যাঁ, পড়া যাবে না তা বলছি না, কিন্তু পড়ার তুলনায় লেখাটা বেশি ইফেক্টিভ, বেশি কার্যকর। যদি তুমি খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে একদিকে তোমার কাজ হবে যে তোমার হাতের লেখাটা সুন্দর থাকবে, তুমি লিখলে বুঝতে পারবে তোমার কোন কোন বানানটা ভুল হচ্ছে। এর সাথে সাথে যদি তুমি পরীক্ষার হলে যাও, লেখা শুরু করো, তোমার মাথায় চলে আসবে যে প্রকৃত পক্ষে দেশি বন্ধুর কাছে কিভাবে চিঠি লিখতে হবে, প্রবাসী বন্ধুর কাছে কিভাবে চিঠি লিখতে হবে, বাবার কাছে কিভাবে লিখতে হবে, মায়ের কাছে কিভাবে লিখতে হবে, ছোট ভাইয়ের কাছে কিভাবে লিখতে হবে। যদি আমরা লিখি, লেখার পরে যদি একটু নিজেই খাতাটা মূল্যায়ন করি, তাহলে আমি বুঝতে পারবো যে এই চিঠিতে প্রকৃতপক্ষে আমি পরীক্ষায় কত নাম্বার পেতে পারি। অর্থাৎ নিজেই যদি জাজমেন্ট হয়, নিজেই যদি ওটাই জাজ করে, তাহলে অবশ্যই বিষয়টা খুবই ভালো হবে। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম ব্যক্তিগত পত্র, এটাই শেষ না। এরপরে হচ্ছে সাধারণ আবেদন পত্র। সাধারণ আবেদন পত্র কি? সাধারণ আবেদন পত্র হচ্ছে এই যে আমরা কলেজের অধ্যক্ষ মহোদয় বরাবর অনেক সময় চিঠি লিখে থাকি, অথবা এলাকার কমিশনার অথবা চেয়ারম্যানকে আমরা দরখাস্ত লিখি, অথবা জেলা প্রশাসকের নিকটেও দরখাস্ত লিখতে হয়। বিভিন্ন স্তরে আমাদের যে আবেদন পত্রগুলো লিখতে হয়, এই আবেদন পত্রের নাম দিয়েছি সাধারণ আবেদন পত্র। আর এই সাধারণ আবেদন পত্রের নতুন যে স্টাইল, সেই স্টাইলটা একটু ফলো করতে হবে, যে সবার উপরে তারিখ লিখতে হবে। এটা হচ্ছে বর্তমান নিয়ম। এবং সমস্ত লেখা শুরু করতে হবে একদম বাঁ পাশে মার্জিন থেকে, যেখানে আমরা ভাঁজ করব, এই ভাঁজ থেকে সুন্দর করে এটা লেখা শুরু করব। তো আজকে যেহেতু 19 মে, সেই জন্য আমি 19 মেটাই ব্যবহার করেছি। 19 মে 2020। তারপরে বরাবর অধ্যক্ষ ড্যাশ 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 কলেজ রাজশাহী। এখানে কোন কলেজে, সরাসরি কলেজের নামটা লিখে দেওয়া হয়নি। এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, তোমরা কলেজের নামটা একটু অ্যাভয়েড করো, কারণ বিভিন্ন কলেজের শিক্ষার্থী ওখানে সরাসরি যদি নাম লিখে দেয়, তাহলে টিচার বুঝে ফেলবেন যে তুমি কোন কলেজে লেখাপড়া করো, যেটা খাতা মূল্যায়নের ক্ষেত্রে কিছু কোনো কোনো ক্ষেত্রে অবমূল্যায়নও হতে পারে। সেই জন্য তোমরা অবশ্যই কলেজের নামটা এখানে উল্লেখ করবে না, কলেজের নামের পরিবর্তে ক-খ তোমরা ব্যবহার করতে পারবে। এরপরে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে বিষয়, যে কোন বিষয়ে এই আবেদন পত্রটা লেখা হয়েছে। শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, এই লাইনে শিক্ষার্থীরা একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে আবেদন লেখার পরে একটা দাড়ি চিহ্ন দেয়। দাড়ি দেওয়া যাবে না। কারণ কি? শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য না। সেই জন্য বিষয়ের শেষে কখনোই দাড়ি চিহ্ন ব্যবহার করা যাবে না। তাহলে সাধারণ পত্রের প্রথম যে স্ট্রাকচার, প্রথম স্ট্রাকচারে আমাদেরকে অবশ্যই তারিখ উল্লেখ করতে হবে। আর তারিখ উল্লেখ করার পরে বরাবর, তারপর অধ্যক্ষ, আবার অনেকে লেখে অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ সাহেব, এমন কিছু লেখা যাবে না। স্রেফ একবার স্পষ্ট বাংলায় লিখতে হবে অধ্যক্ষ কলেজ রাজশাহী, ওখানে একটু ক-খ লিখে দিয়ে, আর বিষয় শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। তারপরে কি লিখতে হবে? জনাব, সবিনয় নিবেদন, এই যে বিনীত নিবেদন, এই যে যাই লেখা কোনো সমস্যা হবে না, কিন্তু অবশ্যই জনাবের পরে যেখানে কমা দেওয়া আছে ওখান থেকে শুরু করা যাবে না, ঠিক ওর নিচে একদম মার্জিন থেকে শুরু করতে হবে। যে সবিনয় নিবেদন, এই যে আমি মোহাম্মদ অমুক, বা নিজের যে পরিচয় দেওয়ার পরে ওর ভিতরে বলতে হবে যে তুমি কি কি ইনফরমেশন দিতে চাও বা কোন ধরনের অনুমতি পেতে চাও। অর্থাৎ তুমি যেহেতু শিক্ষা সফরে যাচ্ছ, তোমাকে উল্লেখ করতে হবে যে তুমি কত তারিখে, কোথায়, কয়জন শিক্ষার্থী সহ এবং কোন কোন শিক্ষক মন্ডলীর সমন্বয়ে তোমরা ওই জায়গায় যেতে চাও। এবং যাওয়ার জন্য তোমাদের পুরো পরিকল্পনাটা সেখানে পরিষ্কার করতে হবে, যাতে অধ্যক্ষ মহোদয় এটা পড়ার পরে বুঝতে পারেন যে তার অনুমতি দেওয়া প্রয়োজন। এবং শুধু অনুমতি দিবেন তা না, অনুমতি দেওয়ার পরে তিনি আবার প্রশাসক বরাবর, জেলা প্রশাসক বরাবর আর সুপারিশ করে দিবেন, যাতে ডিসি মহোদয় এটা অনুমতি দেন আর কি। তো এই জায়গায় লেখার পরে অতএব বলে আমরা একটা অংশ লিখি, একটু জাস্ট গ্যাপ রেখে, অতএব জনাবের নিকট আকুল আবেদন যে আমাদের দরখাস্তটা আপনার সুবিবেচনা হয়, এই ধরনের বাক্য লিখে আর সুদৃষ্টি কামনা করে এই বাক্যটা লিখতে হয়। তারা বিনীত
একাদশ বা দ্বাদশ বা অনার্স শ্রেণী শিক্ষার্থীদের পক্ষে যে কোনো একজনের নাম লিখতে হয়, তবে একাধিক নাম লিখলেও কোনো সমস্যা নেই। এই ধরনের বা এই স্টাইলে এই ফরম্যাটে আমাদেরকে সাধারণ আবেদনপত্র লিখতে হয়। তবে আবেদনপত্র, সাধারণ আবেদনপত্রের সাথে সাথে আরো বিভিন্ন ধরনের আবেদনপত্র রয়েছে, আমরা সেই আবেদনপত্রগুলো একটু দেখব। যেহেতু আজকে নির্মিতির ক্লাস হচ্ছে এবং চিঠিপত্র বিষয়ে আলোচনা করা হচ্ছে, সুতরাং ধরে নিতেই পারি যে শিক্ষার্থীদের প্রশ্ন নেই বললেই চলে, হয়তো বা কিছু আছে যে স্যারকে ধন্যবাদ এই ধরনের, সেজন্য আমি প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন সচরাচর থাকে না এই সব অংশে। তো এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে চাকরির আবেদনপত্র। আগে একটা আবেদনপত্র লিখতাম, সেটা হচ্ছে সাধারণ আবেদনপত্র, আর এখন যেটা সেটা হচ্ছে চাকরির আবেদনপত্র। চাকরির আবেদনপত্র প্রায় একই রকম, তবে একটু তোমরা যদি লক্ষ্য করো, দেখো আমি এক জায়গায় লাল করে দিয়েছি। লাল মানে কি? রেড, বিপদ সংকেত। এখানে তোমাদের একটু ভুল হয়, আর যে ভুলটা খুবই মারাত্মক ভুল। তো একটু আমরা দেখে নিতে কি হতে পারে। প্রথমে তারিখ দিতে হবে বরাবর দিয়ে, এখানে মহাপরিচালক হবে নাকি সচিব হবে এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। যদি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর হয় অথবা মাধ্যমিক অধিদপ্তর হয়, অধিদপ্তরের প্রধান হচ্ছেন মহাপরিচালক। যদি বাংলা একাডেমিতে চাকরির জন্য আবেদন করা হয়, বাংলা একাডেমির মহাপরিচালক রয়েছেন, মহাপরিচালক বরাবর এটা করতে হবে। শিশু একাডেমিতেও মহাপরিচালক রয়েছে। অর্থাৎ আমরা যে পোস্টের জন্য চাকরি করছি তার যে প্রধান, সেই প্রধান বরাবর আমাদেরকে দরখাস্তটা করতে হবে। কিন্তু যদি কোনো সরকারি অফিসে আমি আবেদন করি, এই সরকারি অফিসে যদি আবেদন করি, তাহলে মহাপরিচালক বা তার প্রধান নন, তার প্রধান হচ্ছে সচিব, সেই জন্য আমাদেরকে সচিব বরাবর এই দরখাস্তটা লিখতে হবে। অর্থাৎ আমি বরাবরের পরে কি বলে সম্বোধন করব, মানে কোন ডেজিগনেশনটা আমি লিখব, এটা নির্ভর করবে কোন প্রতিষ্ঠানে আমরা এই দরখাস্তটা দিচ্ছি। চাকরির আবেদনে আমরা দেখেছি খাতা মূল্যায়ন করার সময় অনেকেই স্কুলের প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত লেখেন চিঠি, মানে চাকরির জন্য। মনে রাখতে হবে যে একটা স্কুলের প্রধান চাকরি দেওয়ার ক্ষমতা রাখেন না, সুতরাং তার কাছে দরখাস্ত করা যাবে না। কলেজে চাকরি পেতে চাই, কলেজে চাকরি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এই যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করতে হবে। সেই জন্য আমাদের দরকার যে আমরা কোন বিষয়ে চাকরি আবেদন করছি, এই প্রতিষ্ঠানটার প্রধানকে বা এই চাকরি দেওয়ার ক্ষমতা রাখেন কে, সেই বরাবর আমাদেরকে এই দরখাস্তটা লিখতে হবে। এই জায়গাটাই শিক্ষার্থীদের অনেক ভুল হয়ে থাকে। এরপরে হচ্ছে বিষয়, বিষয়টা লিখতে হবে জনাব, এটা তো দেওয়াই হচ্ছে সবিনয় নিবেদন। এই যে লেখার পরে যেহেতু আমি চাকরির জন্য আবেদন করেছি, সুতরাং আমার জীবন বৃত্তান্ত বা বায়োডাটা যেটা বলা হয়, এই জীবন বৃত্তান্ত এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে সন্নিবেশিত করতে হবে এবং এখানে অবশ্যই নিজের নাম লিখতে হবে। এবং আমি একটা স্টেপ বাই স্টেপ কিছু ধাপ দিয়েছি, যে প্রথমে নাম, তারপরে পিতার নাম ব্যবহার করব, পিতার নামের পরে হচ্ছে মাতার নাম ব্যবহার করব, তারপর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এরপর হচ্ছে জন্ম তারিখ ব্যবহার করব। আর যেহেতু বর্তমান আমরা ডিজিটাল যুগের লোক, সুতরাং অবশ্যই আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে, জাতীয়তা উল্লেখ করতে হবে, বৈবাহিক অবস্থা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা। এবং শিক্ষাগত যোগ্যতা যেখানে আমরা উল্লেখ করব সেখানে একটা ছক করতে হবে। এই ছকটা এরকম হবে যে প্রথম পরীক্ষার নাম, অর্থাৎ এসএসসি, এইচএসসি বা অনার্স, মাস্টার্স, এইভাবে পরীক্ষার নাম থাকবে, পাশের সাল থাকবে, বিষয় কোন বিষয়ের উপর লেখাপড়া করেছে, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ফলাফল থাকবে। এরকম একটা ছক করতে হবে। কিন্তু পাওয়ার পয়েন্ট হওয়ার কারণে এটা যদি করি অনেক ছোট হয়ে যাওয়ার কারণে আমি ওটা অ্যাভয়েড করেছি। শুধু কোন কোন বিষয়ের উপর ছকটা করতে হবে আমি সেই বিষয়গুলো তুলে ধরেছি। এরপরে অভিজ্ঞতা, অর্থাৎ আমি যেহেতু চাকরির জন্য এখানে আবেদন করছি, চাকরির ক্ষেত্রে একটু গুরুত্ব দেওয়া হয় যে এই চাকরি প্রার্থীর অভিজ্ঞতা আছে কিনা। যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞতা উল্লেখ করতে হবে, কারণ অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হয়। যারা অভিজ্ঞ তাদেরকে চাকরির ক্ষেত্রে একটু অগ্রাধিকার দেওয়া হয়। আর সেই জন্য আমরা অবশ্যই শিক্ষাগত যোগ্যতার পরে আমাদেরকে উল্লেখ করতে হবে যে আমাদের অভিজ্ঞতা আছে কিনা। যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই,
অতএব জনাবের নিকট আকুল আবেদন, এই যেভাবে শেষ করতে হয়, বিনীত নিবেদক, নাম ব্যবহার করতে হবে, নামের জায়গায় ক ব্যবহার করা যেতে পারে, সংযুক্তি। সংযুক্তি মানে কি? আমি চাকরির জন্য যেহেতু আবেদন করেছি, এই আবেদন পত্রের সাথে আমি আর কোন কোন কাগজ সংযুক্ত করলাম, যেমন সকল পরীক্ষার সনদপত্রের ফটোকপি, এটা এর সাথে আর কি হতে পারে, যদি ব্যাংক ড্রাফট করতে হয় তাহলে ব্যাংক ড্রাফট, যদি ছবি চায় তাহলে ছবি, আরো কোনো যদি নাগরিক সনদপত্র চায়, যা যা চাবে আর কি প্রয়োজনীয় জিনিস সবগুলো সংগঠিত ক খ গ ঘ করে এখানে 1 2 3 4 5 করে দিয়ে দিতে হবে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে খাম। খাম ব্যবহার করতে হবে, যেহেতু চাকরির জন্য আবেদন, যাতে কোনো কাগজপাতি সরে না যায়, হারিয়ে না যায়, সেই জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্যাকেটে ভরে দিতে হবে। আসলে আমরা চাকরির জন্য আবেদন পত্র লেখা শিখলেও মূলত পরীক্ষার জন্যই যেহেতু শিখছি, আমাদেরকে এই প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় নজর রাখতে হবে। এবং লেখার স্টাইলটা আমরা যদি পরীক্ষার খাতায় যে প্র্যাকটিস করি তাহলে হবে না। কারণ অনেকের অভ্যাস আছে, অনেক লেখাপড়া করে কিন্তু প্র্যাকটিস করে পরীক্ষার খাতায়, আর পরীক্ষার খাতায় যখন লেখে শুধুমাত্র হাত নাড়াতে থাকে আর বলে যে হাত ব্যথা হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ যে শিক্ষার্থী একদিনে 2 পৃষ্ঠা লেখে না, সে তো পরীক্ষার খাতায় 20 পেজ বা 30 পেজ লিখতে পারবে না। সেই জন্য পরীক্ষার জন্য যদি নিজেকে প্রস্তুত করতে চাও, তুমি যে বিভাগেরই শিক্ষার্থী হও না কেন, হতে পারো মানবিক অথবা বাণিজ্য অথবা বিজ্ঞান, যে শাখারই হও না কেন, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষার খাতায় ভাইবা নেওয়া হবে না, তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না, লিখতে বলা হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফলটা যদি দিতে চাও এখন থেকে প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস ছাড়া আমরা পরীক্ষায় কোনো অবস্থাতে ভালো করতে পারবো না। আমরা বাসায় বেশি বেশি লিখবো, আমাদের বানানগুলো দেখবো, যারা হচ্ছে বিজ্ঞানের আছো তারা রিঅ্যাকশন গুলো দেখবে, ইকুয়েশন গুলো ভালো করে দেখবে, যারা বাণিজ্যের আছো তাদের ইকুয়েশন আছে, অনেক বড় বড় অঙ্ক আছে, এগুলো একটু মিলিয়ে দেখতে হবে। কারণ কি? কারণ পড়লেই সবকিছু হয় না, পড়ার সাথে সাথে খাতায় লিখে নিজে মূল্যায়ন করে দেখতে হবে, আসলে এটাই কি আমার সবচেয়ে বড় ক্ষমতা, আমি কি এর চেয়ে আর ভালো করে লিখতে পারি না। নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে, তাহলেই তো দিনে দিনে তোমরা আরো বেশি পলিশ হয়ে যাবে তোমাদের লেখা, তোমরা আরো সুন্দর করতে পারবে, তোমরা পরীক্ষায় আরো অনেক ভালো করতে পারবে। সেই জন্য শুধু পড়বে না, পড়ার সাথে সাথে তোমরা লিখবে, লেখার পরে বইয়ের সাথে মিলিয়ে হোক অথবা নিয়ম কানুন যেগুলো আছে লাল কালি দিয়ে নিজের খাতা নিজে মূল্যায়ন করে দেখবে যে কোথায় কোথায় ভুল হয়েছে, তবেই তো তোমরা ভালো করতে পারবে। এরপরে আমরা যে বিষয়টা পড়বো, এটাও এক প্রকার আবেদনপত্র, সেটা হচ্ছে সংবাদপত্রের প্রকাশের জন্য আবেদনপত্র। আমরা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে পত্রিকাতে আবেদন করে থাকি, কিন্তু এই পত্রিকার আবেদন করাটা অন্যান্য আবেদন পত্রের মতো হলেও এখানে একটা এক্সট্রা অংশ যোগ করতে হয়, অতিরিক্ত একটা অংশ যোগ করতে হয়। আমরা সেই বিষয়টা একটু দেখব। অন্যান্য দরখাস্তে আমরা যেমন প্রথমে লিখেছিলাম তারিখ, এটাও তার ব্যত্যয় ঘটবে না, অবশ্যই আমরা লিখবো তারিখ। তারিখ লেখার পর বরাবর, কার বরাবর আমরা এই দরখাস্তটা দেব, যেহেতু সংবাদপত্রের মূল প্রকাশক হচ্ছে সম্পাদক, সেই জন্য সম্পাদক বরাবর আমাদেরকে আবেদন করতে হবে। এবং যদি কোনো দৈনিক পত্রিকা আছে, তাহলে দৈনিক পত্রিকা অনেকগুলো আছে, কোনো একটা নির্দিষ্টকে উল্লেখ না করে দৈনিক ড্যাশ ড্যাশ, দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, যে কোনো একটাই হতে পারে। ঠিকানা দিলাম 100 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাওরান বাজার, ঢাকা 1225। এখানে একটা শিক্ষার্থীরা একটু ইতস্তত বোধ করে যে স্যার আসলে আমি যে সংবাদপত্রের নামটা এখানে ব্যবহার করব, ওই সংবাদপত্রের হেড অফিস এখানে, এটা আমি জানি না, তাহলে এই ঠিকানার তো ভুল হয়ে যেতে পারে। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে কোনো নিরীক্ষক বা খাতা মূল্যায়নকারী এই ঠিকানাটা দেখবেন না যে এটা অ্যাকুরেট হয়েছে কিনা, কিন্তু তোমার আত্মবিশ্বাস, তোমার কনফিডেন্স লেভেলটাকে একটু হাই করার জন্য তোমাদের প্রতি আহ্বান থাকলো, তোমরা যে কোনো একটা সংবাদপত্রের মূল ঠিকানাটা একটু আত্মস্থ করে নিবে, তাহলে পরীক্ষার খাতায় লিখলে তোমার ভিত মজবুত হবে। বা কোয়াস কথা লিখলে নিজের ভিতরে একটু দুর্বলতা অনুভব হয়, অর্থাৎ তুমি যদি ভুল ঠিকানা লেখো মনের ভিতরে একটু খুঁতখুত করবে, একটু দুর্বলতা অনুভব হবে। সেই জন্য একটা সংবাদপত্রের ঠিকানা কি আমরা আত্মস্থ করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ আমি জানি আমাদের শিক্ষার্থীরা অনেক ফাস্ট, তারা বিভিন্ন পত্রপত্রিকা প্রতিনিয়ত পড়ে। সেজন্য কোনো একটা দৈনিক পত্রের
একটা স্থায়ী ঠিকানা বা হেড অফিসের ঠিকানাটা আত্মস্থ করতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি হবে, যে তুমি যখন ঠিকানাটা লিখবে নিজের ভিতরে একটা আলাদা কনফিডেন্স গ্রো করবে। সেই জন্য অবশ্যই তোমরা একটা ঠিকানা আত্মস্থ করে নিবে। বিষয়, সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন, অর্থাৎ আমি সম্পাদক বরাবর একটা মূল বিষয় তুলে ধরেছি, যে বিষয়টা আমি পত্রিকাতে দেখতে চাই। পত্রিকায় যদি এটা প্রকাশিত হয় তাহলে হয়তো আমাদের এই সামাজিক সমস্যা বা থেকে আমরা মুক্তি পেতে পারি। সেই জন্য বিষয় হচ্ছে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। এবং এখানে লিখতে হবে একই রকম, জনাব আপনার সম্পাদিত ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক অমুক পত্রিকায় এটা প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করছি, বা কি কারণে এটা প্রকাশ করতে চাও সেই কথাটাও এখানে বলে দিতে হবে। কারণ গুরুত্বের উপর নির্ভর করবে সম্পাদক তোমার এই সংযুক্ত পত্রটি পত্রিকাতে প্রকাশ করবেন নাকি করবেন না। সেজন্য যেমন ভাবে বললে তিনি এই সংযুক্ত পত্রটির গুরুত্ব অনুধাবন করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, তোমাদেরকে সেইভাবেই লিখতে হবে। কিন্তু অন্যান্য আবেদন পত্রের মতো অনেকে ডিটেলসে লেখা যাবে না। একজন লেখকের কৃতিত্ব তো ওখানেই যে পুরা সিন্ধুকে বিন্দুতে ধারণ করতে পারবে, অর্থাৎ যত কথা বলতে চায় সমস্ত কথাগুলোকে সংক্ষিপ্ত আকারে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে। এবং গতানুগতিক বিনীত একটা নাম অথবা কথা দিয়ে ড্যাশ এলাকাবাসীর পক্ষে, এলাকারও এখানে নাম দেওয়া যেতে পারে, তবে নাম না দিয়ে ক খ ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে আমাদেরকে সেই সংযুক্ত পত্রটি, মানে আমি পত্রের ভিতরে যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হতে পারে রাস্তা সংস্কার, হতে পারে মাদক দ্রব্য সম্পর্কে, হতে পারে বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত, দাতব্য চিকিৎসা সংক্রান্ত, যে কোনো বিষয় হতে পারে। আর এই বিষয়টা উপস্থাপন করার সময় স্থান কোথায়, স্থান উল্লেখ করতে হবে, সময় উল্লেখ করতে হবে। যে আমি যে রাস্তা সংস্কার চাই, কোন এলাকার কোন রাস্তা সংস্কার করতে চাই, কেন সংস্কার করতে চাই, রাস্তা সংস্কার করার প্রয়োজনীয়তা কি, রাস্তা সংস্কার না করার কারণে এই এলাকাবাসী কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, আর যদি এটা সংস্কার করা হয় তাহলে কি কি উপকার পাবে, এই বিষয়টা অবশ্যই এর ভিতরে থাকবে। অর্থাৎ পত্রিকাতে প্রকাশিত হওয়ার পরে যেন যথাযথ কর্তৃপক্ষ এটা পড়ার পরে উপলব্ধি করতে পারে যে এই জিনিসটার কারণে, রাস্তা সংস্কার না হওয়ার কারণে, মাদক দ্রব্যের কারণে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওই নির্দিষ্ট এলাকার লোকজন কেমন মানে বিড়ম্বনার ভিতরে আছে, কেমন অস্বস্তিতে আছে, কেমন বিপদের মধ্যে আছে, এই বিষয়টা যাতে অনুধাবন করতে পারে এবং স্থান যাতে নির্দিষ্ট হয়, যাতে সহজেই পদক্ষেপ গ্রহণ করতে পারে, এই বিষয়টা লক্ষ্য করে আমাদেরকে এই অংশটা তৈরি করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে চুম্বক অংশ বলা যায়, যে সবচেয়ে আকর্ষণীয়। কারণ কি, সংবাদপত্রে প্রকাশ হবে, যথাযথ কর্তৃপক্ষ এটা দেখা মাত্র তার মনের ভিতরে হিট করবে যে না, এটা অত্যন্ত জরুরি, সমস্ত কাজ ফেলে রেখে আমাকে আগে এটাতেই হাত দিতে হবে। কারণ কি, কারণ আমার সমস্যা আমি বুঝি, আমার সমস্যা অন্য কেউ বুঝবে না। আমার সমস্যা যদি আমি আমার হৃদয়ের মাধুরী দিয়ে একবার অন্তরে অন্তঃস্থল থেকে যদি আমি উপস্থাপন করতে না পারি, তাহলে যে এই এলাকার না, সে এই সমস্যা তো ডোন্ট কেয়ার। সেই জন্য যাতে কেয়ার করে, যাতে একটু মনোযোগী হয়, যাতে তার মনটা একটু ছুঁয়ে যায় এটা পড়ার পরে, যাতে তিনি এটাই আগ্রহ প্রকাশ করেন, এমন চমৎকার ভাবে উপস্থাপন করতে হবে এই বিষয়টাকে। তারপরে একইভাবে বিনীত, আগে যে বিনীত ছিল একটু লক্ষ্য করি, আগে বিনীত যেটা ছিল সেই বিনীতর সাথে এই বিনীতও মিল রাখতে হবে। আগে বিনীত ছিল মোহাম্মদ রাশেদুল ইসলাম, পরে যেন আবার রাশেদুল ইসলামের জায়গায় মোহাম্মদ মফিজুল ইসলাম না হয়ে যায়, এটা লক্ষ্য করতে হবে। কারণ সম্পাদক বরাবর যিনি এই দরখাস্তটা বা আবেদনপত্রটা লিখেছেন তারই নাম এখানে হবে, কারণ ব্যক্তিটা একই, সেই জন্য ব্যক্তিটা পরিবর্তন করা যাবে না। এরপরে যেহেতু আমরা পরীক্ষার জন্য এটা লেখা প্র্যাকটিস করব, অবশ্যই এটা পাঠাতে হবে। আর হাতে হাতে তো পাঠানো যাবে না, অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে খাম। আর খামে তো অবশ্যই তিনটা বিষয় উল্লেখ করতে হবে: যিনি পাঠাচ্ছেন প্রেরকের ঠিকানা, যিনি পাবেন প্রাপকের ঠিকানা, এবং ডাক টিকিট।
এবং আবার বারবার বলে দিচ্ছি, খাম আঁকার পরে বাম পাশে থাকবে হচ্ছে প্রেরক, অর্থাৎ যে পাঠাচ্ছেন রাশিদুল ইসলাম, যেহেতু এই দরখাস্তটা পাঠাচ্ছেন, তাহলে বাম পাশে থাকবে রাশিদুল ইসলাম এবং ডান পাশে থাকবে হচ্ছে প্রাপক, অর্থাৎ হচ্ছে সম্পাদক বরাবর। এবং কোনায় সবচেয়ে উপরে আয়তাকার একটা গোলের আয়তাকার একটা জায়গার ভিতর লেখা থাকবে হচ্ছে ডাক টিকিট। আশা করি তোমাদের এই যে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন সংক্রান্ত যে সমস্যা আছে, তোমরা যদি এটাকে একটু প্র্যাকটিস করো তাহলে এটা তোমরা আত্মস্থ করতে পারবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে বা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অভিনন্দন পত্র বা মানপত্র। অভিনন্দন, আমাদের কলেজে যদি কোনো সম্মানিত ব্যক্তি, হয়তোবা মন্ত্রণালয় থেকে মাননীয় শিক্ষামন্ত্রী চলে আসলেন, তার আগমন উপলক্ষে অভিনন্দন পত্র হতে পারে, অথবা শিক্ষা সচিব মহোদয় চলে আসলেন, তার জন্য অভিনন্দন পত্র হতে পারে, অথবা দেশ বরেণ্য মুক্তিযোদ্ধা আগমন ঘটেছে, তার আগমন উপলক্ষে অভিনন্দন পত্র হতে পারে, অথবা আমাদের কলেজের কোনো গুণী শিক্ষক অবসরে যাচ্ছেন অথবা এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সেই উপলক্ষেও মানপত্র হতে পারে। তো এখানে আমি একটা বিষয় দিয়েছি, সেটা দেশের বরেণ্য মুক্তিযোদ্ধা শফিউল আলমের শুভ আগমন উপলক্ষে মানপত্র, অভিনন্দন পত্র বা শ্রদ্ধাঞ্জলি, এখানে কি কি শব্দ ব্যবহার করা যেতে পারে? শ্রদ্ধার্পণ, শ্রদ্ধাপত্র, শ্রদ্ধাঞ্জলি, যে কোনো একটা ব্যবহার করা যাবে। এবং মনে রাখতে হবে, অভিনন্দন পত্র বা মানপত্রে বারবার বিভিন্ন বিশেষণে তাকে সম্বোধন করতে হবে এবং সে বিষয়ের উপর লিখতে হবে। যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, সুতরাং হে মুক্তি সেনা, যেহেতু মুক্তিযোদ্ধা সুতরাং তিনি অবশ্যই মুক্তি সেনা ছিলেন, যে তার মাধ্যমেই, যে তার যুদ্ধের মাধ্যমে বা এরকম হাজার হাজার মুক্তি সেনার যুদ্ধের কারণেই যে আমরা লাল সবুজ পতাকা পেয়েছি, সে বিষয়টা উল্লেখ করতে হবে। সেই জন্য প্রথমে সম্বোধন দিয়েছে হে মুক্তি সেনা, দিয়ে মুক্তিযুদ্ধে তার অবদান সম্পর্কে এখানে 2 থেকে 3 লাইনে আমরা বর্ণনা করব। দেশমাতৃকার সাহসী সন্তান, সন্তান তো মায়ের অনেক আছে, কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে এমন সন্তানের সংখ্যা খুবই কম। যেহেতু তিনি মুক্তিযোদ্ধা, সুতরাং তিনি অবশ্যই দেশমাতৃকার সাহসী সন্তান। এই দেশমাতৃকার সাহসী সন্তান বলে আবার আমরা এখানে কিছু কথা লিখব, যে তোমার মতো সাহসী সন্তান বারবার এই বাংলার বুকে জন্ম নিয়েছে বলেই তো বাঙালি আজ এই লাল সবুজের পতাকা পেয়েছে বা স্বাধীনতা অর্জন করতে পেরেছে, মানচিত্রের বুকে একটা স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। এইভাবে সাহসী সন্তান বলে সম্বোধন করা যেতে পারে। হে বীর সেনা, অবশ্যই বীর সেনা, কারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সুতরাং অবশ্যই তিনি বীর সেনা। বীর সেনা বলে তাকে তার সম্বোধনে কিছু কথা বলবো। হে ত্যাগী, সমস্ত সংসার ফেলে রেখে শুধু দেশমাতৃকার টানে তিনি নিজের জীবন নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন যুদ্ধক্ষেত্রে, তার মতো মহান ত্যাগী আর কে হতে পারে? সেজন্য হে ত্যাগী বা হে মহান ত্যাগী। হে হিতৈষী, হিতৈষী মানে জনগণের কল্যাণ কামনা করেছে, নিজের জন্য যুদ্ধে যায়নি, নিজের পরিবারের জন্য না, এই দেশমাতৃকার কল্যাণের জন্য। দেশে যে হাজার হাজার ভাই বোন মা সন্তান রয়েছে, তাদের কল্যাণের কারণে তিনি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, সেজন্য হে হিতৈষী। তারপর এরকম আরো অনেক পয়েন্ট দেওয়া যেতে পারে। তারপর আপনার গুণমুগ্ধ দেশ কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ, অর্থাৎ আমরা, তিনি যে এসেছেন তার গুণে মুগ্ধ হয়েছি এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই আয়োজন। এইভাবে কিছু কি পয়েন্টে আমাদেরকে এইগুলো তুলে ধরতে হবে। এবং সর্বশেষ আমরা আজকে যে টপিকসের উপরে আলোচনা করব সেটা হচ্ছে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র। মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করতে গেলে সবাই মিলেমিশে থাকতে হয় এবং মাঝে মাঝে একজন আরেকজনকে আমন্ত্রণ করে, মাঝে মাঝে নিমন্ত্রণও করে। এই আমন্ত্রণ এবং নিমন্ত্রণ কিছুটা সিনোনিম হলেও অর্থের পার্থক্য রয়েছে। তো এই আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র লেখার ক্ষেত্রে কি কি নিয়ম আমাদেরকে অনুসরণ করতে হয় সে বিষয়টি একটু দেখব। আমি এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে একটা আমন্ত্রণ পত্র লিখেছি আর কি। যেহেতু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সুতরাং তার একটা বিখ্যাত লাইন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনুতুর্য, লাইন দেখেই বুঝতে পারবে যে কার সম্পর্কে বলা হচ্ছে। যদি কিনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখা হয় তাহলে কিন্তু সেখানে আবার এই লাইন হবে না। যুক্ত করে সবার সঙ্গে, মুক্ত করে বন্ধু, এই জাতীয় কোনো লাইন লিখতে হবে।
তো যাই হোক, কবির সাথে মিল রেখে, যার সম্পর্কে এটা হবে তার সাথে মিল রেখে এখানে একটা যদি চমৎকার আকর্ষণীয় কোনো লাইন দেওয়া হয়, তাহলে আমন্ত্রণ পত্রটা বা নিমন্ত্রণ পত্রটা অনেক বেশি সুন্দর হয় এবং হৃদয়গ্রাহী হয়। শুধুই আগামী 11 জ্যৈষ্ঠ 1426 বাংলা সাহিত্যের নবযুগের প্রবর্তক ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মজয়ন্তী, এই উপলক্ষে যে অনুষ্ঠান হবে তার উপরে এখানে ছোট্ট করে একটু লিখতে হবে এবং সবার দৃষ্টি মন আকর্ষণ করার জন্য এখানে অবশ্যই উল্লেখ করতে হবে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কোনো দেশবরণের একটা ব্যক্তি অথবা নজরুল গবেষক অথবা এমন কোনো ব্যক্তিত্ব যিনি নজরুল সম্পর্কে অনেক বেশি জানেন, যার কথা শোনার জন্য মনটা সবসময় আকুপাকু করে। ঠিক এইরকম কোনো একজন ব্যক্তি যদি এখানে আনা হয়, তাহলে আমন্ত্রণ পত্র পাওয়ার পরে যাকে আমন্ত্রণ জানানো হলো তিনি এই অনুষ্ঠানে আসার জন্য ব্যাকুল হয়ে যাবেন। এই আকর্ষণটাকে তুলে ধরার জন্য, তার মনের ভিতরে এটা সৃষ্টি করার জন্যই মূলত এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে হবে সেটা উল্লেখ করা জরুরি। এরপরে তারিখ লিখতে হবে, তারিখ 19 মে 2020 খ্রিস্টাব্দ দিয়েছি। মনে রাখতে হবে এর আগে আমরা যতগুলো আবেদনপত্র দেখেছি প্রত্যেকটা আবেদনপত্রে আমরা তারিখটা সবার আগে ব্যবহার করেছি, কিন্তু এই আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্রে এখানে আমাদের তারিখটা লিখতে হবে এবং ডান পাশে লিখতে হবে বিনীত। বিনীত দিয়ে নামও ব্যবহার করা যেতে পারে অথবা ক খ ব্যবহার করা যেতে পারে। সাধারণত এই আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র যিনি দেন তিনি হচ্ছেন সম্পাদক বা সাধারণ সম্পাদক, যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে। সেই জন্য সাধারণ সম্পাদক বা সম্পাদক দিয়ে সেই সংস্থার নাম বা সেই সংঘের নাম বা সেই ক্লাবের নামটা দিতে হবে যে কার পক্ষ থেকে এটা করা হচ্ছে। এরপরে অনুষ্ঠান সূচি, অর্থাৎ অনুষ্ঠান কখন শুরু হবে, অতিথিদের আসন গ্রহণ কখন হবে, আলোচনা সভা কখন হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান কখন হবে, এখানে সময় উল্লেখ করতে হবে। কারণ এই অনুষ্ঠানে যেহেতু আমরা অনেকেই আমন্ত্রণ করব, অনেক জ্ঞানীগুণী পণ্ডিত মহোদয় এখানে থাকবেন, সুতরাং সময়ের মূল্য আছে। যেহেতু এটা একটা অনেক বড় অনুষ্ঠান এবং অনেক অতিথি আসবেন, তারা যাতে স্পষ্ট ধারণা পান যে এই অনুষ্ঠানে অতিথিগণ কখন আসন গ্রহণ করবেন, অর্থাৎ আমাদেরকে তার আগেই পৌঁছাতে হবে। আলোচনা শুরু হবে কয়টার সময় এবং এই আলোচনার পরে যেহেতু এটা নজরুলের জন্ম জয়ন্তী, সুতরাং নজরুল সঙ্গীত অথবা নজরুলের উপরে কোনো নাটক অথবা নজরুল ইসলাম যে নাটকগুলো করেছে সেই নাটকের কিছু অংশ এখানে হতে পারে। সেই জন্য আমাদেরকে আলোচনায় এখানে সময় উল্লেখ করে বর্ণনা করতে হবে। এবং সর্বশেষ এই যে আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র আমি লিখলাম, এটা তো পাঠাতে হবে। আর পাঠানোর ক্ষেত্রে একটাই নিয়ম, সেটা হচ্ছে এই যে খামের উপরে 3টা জিনিস আমাদেরকে নিশ্চিত করতে হবে। না, এখানে 3টা জিনিস নিশ্চিত করা জরুরি না। যেহেতু অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র এবং অধিকাংশ ক্ষেত্রে এই আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র কোনো একজন হাতে হাতে এটা দিয়ে থাকেন, সেটা হচ্ছে ওই সংস্থার পক্ষ থেকে কোনো প্রতিনিধি। যেহেতু সম্মানিত ব্যক্তিদের কাছে এটা যাবেন, সেজন্য ডাকযোগে পাঠানো হয় না, সচরাচর এটা একেবারে হাতে যেয়ে তাকে দেওয়া হয়, যাতে তিনি বুঝতে পারেন যে এই অনুষ্ঠানে তার গুরুত্ব কতটুকু। অর্থাৎ সম্মানিত ব্যক্তিদেরকে যদি গুরুত্ব দেওয়া না হয় তাহলে তিনি আগ্রহ হারিয়ে ফেলবেন। সেই জন্য আমরা সরাসরি চিঠিটা হাতে দিয়ে বিশেষভাবে অনুরোধ করি যেন এই অনুষ্ঠানে তিনি থাকেন। তার উপস্থিতি কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমরা এটা করে থাকি। সেই জন্য সচরাচর এর জন্য যে খামটা তৈরি করা হয়, সেই খামটা সরকারি ডাক টিকিট বা এই জাতীয় কিছু লেখা থাকে না। এটা একটু ওই যে নজরুল অনুষ্ঠান কেন্দ্রিক হলে কাজী নজরুল ইসলামকে নিয়ে সুন্দর করে মনোগ্রাম দিয়ে অথবা সুন্দর একটা জলছাপ দিয়ে অথবা মনুমেন্ট দিয়ে যে কোনো ভাবে এটা সুন্দর করে একটা ডিজাইন করা হয় এবং ডিজাইন করে অবশ্যই এখানে প্রাপকের ঠিকানা লেখা থাকে, প্রেরকের ঠিকানাও থাকে, কিন্তু ডাক টিকিট শব্দটা থাকে না। ডাক টিকিট এটা লেখার প্রয়োজন নেই, যদি এখানে লেখা হয়েছে যাতে একটু আমি বলার সময় বলতে পারি যে এখানে ডাক টিকিট লেখা লাগবে না। এটা মনে রাখতে হবে যে আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্রে ডাক টিকিট লেখা লাগবে না।
অর্থাৎ শুধুমাত্র এটা পড়ে গেলে হবে না, একটু মনে রাখতে হবে যে স্যার বলেছিলেন যে আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্রে ডাক টিকিট লেখা লাগবে না, কিন্তু একান্তই যদি কিনা সরাসরি হাতে হাতে চিঠি পৌঁছানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ডাক টিকিট লেখা লাগবে। অর্থাৎ দূরে কোনো অতিথিকে যদি আমরা আমন্ত্রণ করতে চাই, যেখানে যাওয়া আদৌ সম্ভব হচ্ছে না, সেটা ডাক টিকিটের মাধ্যমে হতে পারে, সেজন্য রেখে দিয়েছি, একেবারে কেটে দেয়নি, রেখেও দিয়েছি। তো এইগুলো ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কেন ভিউয়ার কম হচ্ছে, কারণ নির্মিত অংশে তোমাদের কোনো সমস্যা থাকারই কথা না, কারণ তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আমরা ক্লাসে যা পড়িয়েছি আশা করি সেটা সুন্দর করে তোমরা নোট করে নিয়েছো, সেই জন্য খুবই সুন্দর হয়েছে। তবে তোমাদের জন্য একটা আকর্ষণ, সেটা হচ্ছে এই যে ঈদের পরে যে ক্লাস শুরু হবে সেই ক্লাসে অবশ্যই তোমাদের উপস্থিতি একান্ত কাম্য, কারণ আমরা প্রথম ক্লাস যেটা নিব সেটা হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ, এবং আশা করা যায় ঈদের পরে প্রথম যে বাংলা ক্লাস হবে সেই ক্লাসটা হয়তো আমি নিব। এবং যেহেতু আজকে ঈদের আগে সর্বশেষ ক্লাস, সেই জন্য সকল শিক্ষার্থীকে এবং দূরে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছো বা দেখছেন সবাইকে ঈদ উল ফিতরে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।